নমস্কার। আজকের কবিতার ক্লাসে চারজন বরিষ্ঠ কবির কবিতা পড়ব। এই কবিতাগুলো পড়ার উদ্দেশ্য আগেও বহুবার বলেছি যে কবিতা চর্চায় আমাদের বাংলা কবিতা কোন কোন পর্যায়ে কীভাবে অতিক্রম করে আজকে এসে পৌঁছেছে কোথায়, আর আজকে আমাদের কবিতা লিখতে গেলে আমাদেরকে আরও কতটা পরিণত হতে হবে সেইটা বোঝাবার জন্যে বা নিজে বুঝবার জন্যে আবার এই কবিতাগুলো পড়া। বকুলকে ব্যক্তিগত, সুধেন্দু মল্লিকের কবিতা। বকুলকে ব্যক্তিগত। বকুল, আমাকে তুমি চিঠি দিও রোজ, ত্রিকূট পাহাড়ে ঘন জঙ্গলে জঙ্গলে, কেমন করেছে ভয় টমটমে কত দূর গেলে, এসব জানিও। এখানে আমার খুব কুড়েমিতে চলেছে সময়, ঘুমন্ত গাভীর চোখে যেন ম্লান মাছি বসে আছে। বকুল, আমার আর গভীরতা নেই প্রয়োজন, দ্রুততা স্থিরতা নেই স্থাবর জঙ্গম। সেবার পাইনি ছুটি, গম্বুজ ঘরের ঘড়ি শুধু বৃথা ছুটে গেল। তুমি কি দাঁড়িয়েছিলে কতক্ষণ? 7টা পর্যন্ত। সব মিছে কথা। আমাদের বাসাবাড়ি তুলে দেয়া হয়েছে বকুল। ভালো লাগে এই সুখ, এই ভ্রান্তি, মেঘে ওরা লঘিমা দ্রাঘিমা, মেঘের ওপারে রোদ জলবিম্ব, কাঠনিশে আগাছা। ভালো থেকো। তোমার হাসির মতো, ওই দূর ভ্রমণের মতো, রাতের ট্রেনের আধো দুলুনির মতো ভালো থেকো। বকুল, আমাকে তুমি চিঠি লিখো রোজ। এই যে আমরা যে কোনো আমাদের প্রিয়জনকে আমরা এমন করে একটা চিঠি লিখে ফেলতেই পারি, কবিতা লিখে ফেলতেই পারি যে তুমি আমাকে চিঠি লেখো, তুমি আমাকে খোঁজ খবর দিও, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, তুমি আমাকে মেসেঞ্জারে খবর দিও। কিন্তু আমরা এখানে যে কবিতার মধ্যে দুটো লাইন আছে, এই দুটো লাইন আমরা লিখে ওঠাটা আমাদের পক্ষে খুব একটা সহজ হবে না। এই দুটো লাইনই শিক্ষণীয়। সেটা কি না, এখানে আমার খুব কুড়েমিতে চলেছে সময়। এবার এটা কেমন না, ঘুমন্ত গাভীর চোখে যেন ম্লান মাছি বসে আছে। ঘুমন্ত গাভীর চোখে যেন ম্লান মাছি বসে আছে। এই যে দেখা, এই যে পর্যবেক্ষণ করা, সেটাকে উপলব্ধি করা এবং সেটা নিজের ক্লান্তির সঙ্গে, নিজের একাকিত্বর সঙ্গে, নিজের অলসতার সঙ্গে, কুড়েমির সঙ্গে কোথায় এটা লিঙ্ক হচ্ছে সেটা অনুভব করা। এমনি শুনলে মনে হবে আরে গরুর চোখে মাছি বসে আছে, থাকেই তো, এমন আর কি নতুন কথা উনি বলেছেন। কিন্তু লিখতে যাওয়ার সময় দেখবেন যে এরকম উপমা দিতে পারবেন না। আর একটা জায়গায় আছে, তোমার হাসির মতো, ওই দূর ভ্রমণের মতো, রাতের ট্রেনের আধো দুলুনির মতো ভালো থেকো। রাতের ট্রেনের আধো দুলুনির মতো ভালো থেকো। আচ্ছা, এবার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা পড়ব। নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনেকেরই প্রিয় কবি, বিশেষ করে যারা কবিতা আবৃত্তি করেন, যারা কবিতা পরিবেশন করেন, যারা কবিতায় যাপন করেন, মানে কবিতা বলাতে যাপন করেন, কবিতা পরিবেশনে যারা যাপন করেন, তাদের কাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন খুব প্রিয় কবি। তো আমি এখান থেকে তার একটি কবিতা পড়ব, খেলা। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। খেলা পেতেছিলে তুমি রাস্তায়, ফুটপাতে, স্টেশনে, খেলা পেতেছিলে সবখানে। এমন প্রকাশ্যে কেউ পাতে খেলা, এই রকম খেলা? আজ সন্ধেবেলা লেগেছে রক্তের ছিটে আকাশের নীলে।
রক্তের ভিতরে স্মৃতি, স্মৃতির ভিতরে সব সিন্দুকের চাবি। সেই দিকে তাকিয়ে তাই ভাবি, হোক খেলা, তবু সেই খেলার ভিতরে তুমি ছিলে। জটিল কিছু নয়, কিন্তু পরিমিতি বোধটা লক্ষ্য করতে হবে। পরিমিতি বোধটা লক্ষ্য করতে হবে। সহজ সরল আর পরিমিতি বোধ। আমি রত্নেশ্বর হাজরার একটি কবিতা পড়ব, যদিও তুলনামূলকভাবে এই কবিতাটি একটু বড়। কোনো দিগন্তের কাছাকাছি। এক পাশে পাখি ডাকার মতো পাহাড়, অন্য পাশে একটা নদীর শুরু, মধ্যে একখণ্ড সমতল। বেলা দীর্ঘ হয়, বেলা রসও হয় সেখানে। মানুষের চেয়ে বয়সে বড় পক্ষীর ডিম গড়িয়ে পড়ে পাহাড় থেকে। আর বৃদ্ধ ক্যাকটাসে ফুল ধরে। এখানে বাজ পাখির ভয়ে সাপ ঘুরে বেড়ায় গর্তের কাছাকাছি। আমি আছি এমনই দৃশ্য দেখতে দেখতে এই কয়েকদিন পরিত্যক্ত। একটা নৈঃশব্দের মধ্যে নতজানু হচ্ছে অহমিকা। একটা নৈঃশব্দের চারদিকে ছড়িয়ে পড়ছে টুকরো টুকরো অহংকার। আমার শেষ নৌকো আমাকে ফেলে চলে যায় দিগন্তের দিকে। মানুষের চেয়ে বয়সে অনেক বড় এক পরিবেশ প্রতিদিন গ্রাস করে একটু একটু। এক পাশে পাখি ডাকার মতো পর্বতমালা অন্তহীন, অন্য পাশে একটা নদীর শুরু পরিত্যক্ত। রত্নেশ্বর হাজরার এই কবিতাটি। এই লাইনটার মধ্যে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, আমার মনে হচ্ছে কিছু ছাপার ভুল আছে, অস্পষ্টতা রয়েছে। আমি আমার মতো করে পড়েছিলাম, পড়তে গিয়ে আমার আটকে ছিল যে মানুষের চেয়ে বয়সে বড় পক্ষীর ডিম গড়িয়ে পড়ে পাহাড় থেকে। আর বৃদ্ধ ক্যাকটাস ফুল, এই ক্যাকটাস বানান ভুল আছে, আমি বুঝতে পারছি এটা ক্যাকটাস ফুল, ধরে এখানে। এখানেরা তো হবে না, বা এখন এরা। বাজ পাখির ভয়ে সাপ ঘুরে বেড়ায় গর্তের কাছাকাছি। এই লাইনটার মধ্যে কিছু ছাপার ভুল আছে, এই লাইনটা আমি ঠিকমতো করে পড়তে পারলাম না। তবু আমি কবিতাটা পড়েছি যে একটা পরিবেশকে, একটা পরিবেশের ছবি আঁকতে গেলে চিত্রকর যেভাবে ছবি আঁকেন, আপনি যদি শুধু কথা দিয়ে, শব্দ দিয়ে, বাক্য দিয়ে একটা জায়গার ছবি আঁকতে চান, তাহলে সেটা কেমনভাবে আঁকতে হবে। এক পাশে পাখি ডাকার মতো পাহাড়, অন্য পাশে একটা নদীর শুরু, মধ্যে একখণ্ড সমতল। বেলা দীর্ঘ হয়, বেলা রসও হয় সেখানে। বড় বেলা হয়, বেলা এক সময় বড় হয়, এক সময় ছোট হয়। আমার শেষ নৌকো আমাকে ফেলে চলে যায় দিগন্তের দিকে। মানুষের চেয়ে বয়সে বড় এক পরিবেশ প্রতিদিন গ্রাস করে একটু একটু। এই মানুষের চেয়ে বড় একটি পাখির ডিম, আর মানুষের চেয়ে বড় প্রকৃতি। এইভাবে একটা প্রকৃতি এবং এই প্রকৃতির ছবি, এবং তার মাঝখানে আপনার কবিসত্তা একা, এরকমভাবে আমি বুঝেছি। ভুল হতে পারে বোঝা। এবার পড়ব বিনয় মজুমদারের সেই বিখ্যাত কবিতাটি, ভালোবাসা দিতে পারি। ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম? লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝরে যায়। হাসি, জ্যোৎস্না, ব্যথা, স্মৃতি, অবশিষ্ট কিছুই থাকে না। এ আমার অভিজ্ঞতা। পারাবতগুলি জ্যোৎস্নায় কখনো ওড়ে না, তবু ভালোবাসা দিতে পারি আমি। শাশ্বত সহজতম এই দান
শুধু অঙ্কুরের উদ্গমে বাধা না দেওয়া, নিষ্পেষিত অনালোকে রেখে ফ্যাকাশে হলুদ বর্ণ না করে শ্যামল হতে দেওয়া। এতই সহজ, তবু বেদনায় নিজে হাতে রাখি মৃত্যুর প্রস্তর, যাতে কাউকে না ভালোবেসে ফেলি। গ্রহণে সক্ষম নও, গ্রহণে সক্ষম নও। পারাবত বৃক্ষচূড়া থেকে পতন হলেও তুমি আঘাত পাও না, উড়ে যাবে। প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি চলে যাবে। ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হব আমি। এই কবির যন্ত্রণা, এই কবির ব্যথা, এই কবির যন্ত্রণা বোধ, রক্তাক্ত হৃদয়, যে তিনি দিতে চান কিন্তু নেবার মতো কেউ নেই, কেউ নিতে জানে না। তিনি চাওয়ার কথা বলেননি, কিন্তু তিনি দেওয়ার কথা বলেছেন। তিনি দিতে চেয়েছেন, কিন্তু নেবার মতো গ্রহণে সক্ষম এমন ব্যক্তি নাই। গ্রহণ করতে পারি এমন হৃদয়ের ঔদার্য, হৃদয়ের বিস্তৃতি আমাদের নেই। এইসব কবিরা লিখে গেছেন বলেই আজ আমরা পরিণত বয়সে এসে পৌঁছে এইসব সত্যগুলোকে আমরা উপলব্ধি করছি, আমরা বুঝতে পারছি, পলে পলে চিনতে পারছি। এই চিনতে পারাটা আমার একটা সুবিধা হচ্ছে কি, যে এই কবিতাগুলো আমি আগে পড়েছি বা এখন পড়ছি, পড়তে গিয়ে ভুল হচ্ছে, ওটা অন্য কথা। ওটা আমি বারবার বলেছি, আমার জিহ্বাজনিত কারণ, আমার দৃষ্টি শক্তিজনিত কারণ, আর আমি মুখস্থ রাখতে পারি না। তো এই কবিতাগুলো বারবার পড়েছি, আবার বারবার পড়ছি, আবারও পড়বো, আবারও শুনবো। কোনো বক্তৃতা দেওয়ার জন্য নয়, আলোচনা করার জন্য নয়। এই যে অভিজ্ঞতাগুলো আজকে আমি মুখোমুখি হচ্ছি, এই অভিজ্ঞতাগুলো আর আমাকে আশ্চর্যিত করছে, আমাকে হতবাক করছে না, আমাকে হতভম্ব করছে না। কারণ আমি জানি আমার পূর্বসূরি কবিরা এইসব অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করে রেখে গেছেন। তারা জানিয়ে গেছেন যে এমন এমন ঘটনা হয়, কষ্ট পেও না, দুঃখ পেও না, আশ্চর্য হয়েও না, হতভম্ব হয়েও না। এইসব তারা বলে গেছেন। এইসব মনে রাখার জন্য কবিতা পাঠ জীবনের সুন্দরভাবে, সুষ্ঠুভাবে চলার জন্য, মসৃণভাবে জীবনকে অতিবাহিত করার জন্য কবিতা পাঠ অত্যন্ত জরুরি। নমস্কার।